আমি এত কিছু জানি না, তুমি এগুলো কথা আর বলবে না, এটাই শেষ কথা। ঠিক আছে, আর বলবো না। কিন্তু কিন্তু কি? আমার পাওয়াগুলো এখনো কিন্তু পাইনি। মেবির মিষ্টি ঠোঁটের দিকে ইশারা করে বললাম। দিন দিন বড় হচ্ছ, সেদিকে কি খেয়াল আছে? আমি বড় হলে তুমি কি বড়র বুড়ি? ইয়েস, অফকোর্স। অনেক হয়েছে, ছাড়ো তো। ঈশান ওইদিকে খাবারের জন্য বসে আছে, সেখানে যেতে হবে। মিমি নিজেকে ছাড়িয়ে নিল। সরি, আমি ভুলে গিয়েছিলাম। চলো, আমি ঈশানের সাথেই খাবো। হ্যাঁ, তাই চলো। তারপর টেবিলে যেতে ঈশান বলে উঠল, কতক্ষণ ধরে ডাকছি, কোথায় ছিলে তোমরা? বাবা, তোমার খাবারটা রেডি করছিলাম। আজ ভাবছি ঈশানের প্রিয় খাবারটাতে ভাগ বসাবো, যদি ঈশান অনুমতি দেয় তো। ঈশান ভুলেও তোমার বাবাকে খেতে দিবে না। কেন আম্মু? বাবাই, তুমি তাহলে একটু খেও কেমন? ছোট ঈশানের কথা শুনে হেসে বললাম, আচ্ছা ঠিক আছে। বাবাই, তুমি এখানে বসো। আম্মু, তুমিও বসো। তারপর ছোট ঈশানকে তার বাবা মা খাইয়ে দিতে লাগলো। ঈশান তাদের এমন অবস্থা দেখে বলল, আমাকে শুধু খাওয়াচ্ছ কেন বাবাই? আমার ঈশান বাবা খেয়েছে মানে আমার খাওয়া হয়ে গেছে। আমি ঈশানকে খাইয়ে দিয়ে। বাবা, একজন খেলে কি আর একজনের পেট ভরে? ছোট ঈশান আমাকে কথাটা জিজ্ঞেস করে। হ্যাঁ, সেটা অবশ্য তার মা বাবার জন্য হয়, অন্য কারণ না, জানো না। যেমনটা আমি তোমাকে খাইয়ে দিয়ে এক প্রশান্তি পাচ্ছি, সেটা হয়তো অন্যরা বুঝতে পারবে না। এই যে, তোমাদের বাবা ছেলের গল্প শেষ হয়েছে? খাওয়া তো প্রায় শেষ। কি হয়েছে বলো? আজ ভাবছি আমাদের বাড়িতে বেড়াতে যাব। হঠাৎ বাড়িতে যেতে চাচ্ছ যে? না মানে, মা একটু ঈশানকে দেখতে চেয়েছে, তাছাড়া অনেক দিন ধরে যাওয়া হয় না, এ আর কি। তো কখন যাচ্ছ? একটু পরেই। তুমিও চলো আমাদের সাথে। সেটা কেমনে হয়? কেমনে হয় মানে? তোমাদেরকে যেতে বলেছে, তোমরা নয় ঘুরে আসো। সেখানে গেলে কি খুব বেশি প্রবলেম হবে? কি দরকার শুধু শুধু এক ঝামেলা পাকানোর? তোমরা বরং ঘুরে আসো। আমাদের সাথে গেলে একটু ভালো হতো। সরি মিমি। তারপর মিমি কোনো কিছু না বলে রেডি হয়ে ঈশানকে নিয়ে তাদের বাসায় চলে গেল। আজ অনেকদিন পর মিমি তাদের বাসায় যাচ্ছে। মনে এক আনন্দের বন্যা বইছে। 2 ঘন্টা জার্নি করার পর মিমি তাদের বাসায় পৌঁছলো। মিমি দরজায় কয়েকবার নক করার পর তার মা দরজা খুলে দিয়ে মিমিকে আর ঈশানকে দেখে তার মা আনন্দে বলে উঠল, মিমি মা আমার, কেমন আছিস? হ্যাঁ, ভালো। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমরা সবাই ভালো। আগে ঈশান নানু ভাইকে আমার কাছে দে। এই বলে মিমির মা ঈশানকে কোলে নিল। মা, বাড়িতে দেখছি অনেক কিছু পাল্টে গেছে। কিছুই পাল্টাই নাই, অনেকদিন পর আসলি তো, এই জন্যই এমন লাগছে। হঠাৎ মিমির মা বলে উঠল, রনি কি আগের মতোই বখাটে আছে? নাকি তাকে আরো টাইট দিতে হবে? না মা, ও এখন অনেক ভালো হয়ে গেছে। ভালো হয়েছে? সত্যিই বলছিস নাকি তাকে ভয় পাচ্ছিস? না, ভয় পাচ্ছি না। তাহলে সত্যিটা বলছিস না কেন? মা, আমি কল্পনাও করিনি যে তাকে এইভাবে শাস্তি দিতে পারবো। তুই কি সত্যিই তাকে শাস্তি দিয়েছিস? হ্যাঁ মা, একটু না, অনেক। কেমনে দিলি একটু বলতো। শোনো তাহলে। মিমি এই বলে সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটনা ঘটেছে সেটা তার মাকে বলল। তার মা শুনে অবাক হয়ে বলল, কি বলছিস এইসব? হ্যাঁ মা, সত্যিই বলছি। নিজের আপনজনকে কেউ এভাবে কষ্ট দিতে পারে? প্রথমে ভেবে নিয়েছিলাম আমার প্ল্যানে কিছু করতে পারবো না, কিন্তু যেই দেখলাম ওর পরিবার ওকে সাপোর্ট দিচ্ছে না, সেই সুযোগে আমি আমার প্রতিশোধ ভালোভাবেই নিই। এমনটা তো এখনো ভেবে দেখিনি। আমিও ভাবনি, কিন্তু কিন্তু কি? মাঝে মধ্যে ওর দিকে তাকালে নিজেকে কেমন অপরাধী মনে হয়। যদিও সে একটা অন্যায় করে ফেলেছে, তারপরও আমার কেমন জানি মনে হতে লাগলো আমি তার প্রতি শাস্তিটা একটু বেশি প্রয়োগ করে ফেলেছি। তুই একদম তার সঠিক জবাব দিয়েছিস। না মা, তুমি ভুল বললে। তাছাড়া আমাকে এখন অনেক ভালোবাসে। আফসোস সেটা বেশি দিন আর টিকবে না। হঠাৎ তার মেয়ের কান্না দেখে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি সব বলছিস? টিকবে না মানে? মা, তোমার মনের আছে একটা সময় ওকে কত অভিশাপ দিয়েছি। হ্যাঁ, তা তোর আগের মাসে বলেছিলি, কিন্তু তুই এসব এখন বলছিস কেন? মা, আমার দেওয়া অভিশাপ যে তার লেগেছে। তুই এগুলো কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। মা, ও আর বেশি দিন বাঁচবে না। বাঁচবে না মানে? তার কি হয়েছে? ডাক্তার বলেছে ওর নাকি ব্রেন টিউমার হয়েছে। সেটা অবশ্য ও এখনো জানে না, নয়তো ভেঙে পড়তো। শুধু আমরাই জানি, কিন্তু তাকে বুঝতে দেয়নি যে তার ব্রেন টিউমার হয়েছে।
হঠাৎ তার মেয়ের কাছ থেকে এমন কথা শুনবে সেটা কখনো কল্পনা করতে পারেনি। তারপর নিজেকে সামলে নিয়ে তার মেয়ে বলতে লাগলো, মা তুই সত্যি বলছিস? হ্যাঁ, ও যদি আমাকে ছেড়ে চলে যায় তো আমি কিভাবে একা জীবন পার করব? তাছাড়া ওকে যে এখন খুব ভালোবেসে ফেলেছি। একটা কথা কি জানিস মা, মানুষ যতই অপরাধ করুক না কেন তাকে মন থেকে কখনো অভিশাপ দিতে নেই। আজ তার প্রমাণ পেলি তো। সারা জীবন এখন সে ভুলের মাসুল দিতে হবে। তারপরও মা চেষ্টা করে দেখ, যদি মহান আল্লাহ তাআলা একটু ফিরে তাকায়। দোয়া করো যেন তার রোগটা মহান আল্লাহ তাআলা নিরাময় করে দেন। মিমি তাদের বাসায় 2 দিন থেকে তার পরের দিন চলে যায়। বাড়িতে গিয়ে দেখে সবাই নীরব হয়ে আছে। দেখে ভাবিকে জিজ্ঞাসা করলো, ভাবি বাড়ির সবাই এমন নীরব কেন? হঠাৎ ভাবি এমন একটা কথা বলে উঠল যেটা শুনে মিমি টাস করে ফ্লোরে বসে পড়লো আর অযোধ্যারায় চোখ থেকে জল ছাড়তে শুরু করলো। মিমি, সব আশা এখন শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে? যেদিন তুমি বাসায় চলে গেলে সেদিন রনি কিছু একটা খুঁজতে হঠাৎ ব্রেন টিউমারের রিপোর্টটা পেয়ে যায় আর পাগলের মতো কথা বলতে শুরু করে দেয়। কিছুক্ষণ আগে পাগলামি করতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়, তো কিছু না ভেবে তাকে হাসপাতালে নেওয়া হয়। হঠাৎ ভাবি এমন একটা কথা বলে উঠল যেটা শুনে মিমি টাস করে ফ্লোরে বসে পড়ল আর অঝোর ধারায় চোখ থেকে জল ছাড়তে শুরু করলো। তারপর কোনো কিছু না ভেবে হাসপাতালে চলে গেল আর সেখানে গিয়ে লক্ষ্য করলো অজ্ঞান অবস্থায় শুয়ে আছে তার পাশে ভাইয়া, মা, আপু তারা বসে কান্না করছে। তাদের এই অবস্থা দেখে মিমি আরও ঘাবড়ে সেখানে গিয়ে দাঁড়াতেই অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই সেখানে থাকার কারণে মিমিকে ধরে ফেললো। কিছুক্ষণ পর মিমির অজ্ঞান ফিরে নিজে হাসপাতালে বেডে আবিষ্কার করলো আর লক্ষ্য করলো তার শাশুড়ি মা কাছেই বসে আছে। অর্থাৎ মিমি অস্থির হয়ে তার শাশুড়ি মাকে বলল, মা, ও এখন কেমন আছে? প্লিজ আমাকে একটু ওর কাছে নিয়ে যান। বৌমা শান্ত হও প্লিজ, আমার ছেলের কিছুই হয়নি। মা, আপনি সত্যি বলছেন তো? মিমি অজানা এক ভয়ে কথাটা বলতে লাগলো। হ্যাঁ মা, কিচ্ছুই হয়নি আমার ছেলের। তাহলে আমাকে সেখানে নিয়ে চলুন প্লিজ। ব্যাস, তারপর মিমিকে সে কেবিনে নিয়ে যাওয়া হলো। মিমি তার স্বামীকে দেখেই অঝোর ধারায় চোখ থেকে জল ছাড়তে লাগলো আর নিজেকে শতবার গালি দিল যে তার দেওয়া অভিশাপের জন্যই আত্মার স্বামীর এমন অবস্থা। মিমি এসব আনমনে ভেবে নিজেই অনেক অনুতপ্ত হচ্ছে। এর মধ্যে ডাক্তার এসে বলতে লাগলো, এই রোগীর পরিবর্তন কোথায়? ডাক্তার, আমাকে বলতে পারেন? আপনি রোগী কি হন? আচ্ছা, তাহলে আপনাকে বলা যেতে পারে। জি বলুন। আপনার হাজবেন্ড মানসিকভাবে ভেঙে পড়েছে। এ সময় তাকে আজেবাজে চিন্তা থেকে বিরত রাখুন। আর হ্যাঁ, সবসময় হাসি খুশিতে রাখুন, কেননা এই রোগী এখন কি হয়ে যেতে পারে তার কোনো গ্যারান্টি নেই। আবার আল্লাহর রহমতে ভালো হতে পারে। ডাক্তার, ভালো হবার কি কোনো চান্স নেই? মিমি অসহায় দৃষ্টিতে ডাক্তারকে জিজ্ঞেস করলো, দেখুন, ব্রেন টিউমার রোগী সাধারণত 100%-এর মধ্যে 20% রোগী বেঁচে যায়। বলা তো যায় না, আপনার স্বামী ভালো অপারেশন করাতে পারলে বেঁচে যেতে পারে। হ্যাঁ ডাক্তার, খুব জলদি অপারেশন করে ওকে সুস্থ করে তুলুন। 1 মাস পর তার অপারেশন করা হবে। ততদিন তাকে বাড়িতে হাসি খুশিতে রাখবেন। আর হ্যাঁ, উনি কিন্তু মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন, সেদিকে একটু লক্ষ্য রাখবেন যাতে কোনো অঘটন হতে না পারে। হ্যাঁ ডাক্তার, অবশ্যই তাকে টেক কেয়ার করবো। এই বলে ডক্টর চলে গেল। তারপর একদিন থেকে বাড়িতে রিলিজ করে দিল। এখন সেও জানতে পেরেছে তার কি মরণব্যাধি রোগ হয়েছে আর সেই রোগ থেকে হাতে গোনা 2-1 বাঁচতে পারে। এভাবে সে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছে। খাবারের প্রতি তার একটু আগ্রহ নেই আর সবসময় মন খারাপ করে চুপচাপ হয়ে থাকে। এ দেখে মিমি অনেকটাই কষ্ট পেত আর বলতো, আচ্ছা, তুমি যদি এভাবে সবসময় মন খারাপ করে থাকো তাহলে সেটা আমার কাছে কেমন লাগে বলো তো? কি হলো, জবাব দাও। হঠাৎ মিমিকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, মিমি আমি অনেক দিন বাঁচতে চাই, এত তাড়াতাড়ি তোমাদেরকে ছেড়ে যেতে চাই না। তোমার কিচ্ছু হয়নি। ডাক্তার এমনি একটা কথা বললো আর সে কথা নিয়ে তুমি এখনো ধরে আছো? মিমি, কেন সত্যটা গোপন রাখছো? আমি হয়তো বেশি দিন বাঁচতে পারবো না। এই কথা একবার ভাবলে কেমনে জানি প্রথমে ঈশানের কথাটা আগে মনে পড়ে। শুধুমাত্র তোমার আর ঈশানের জন্য আমি অফিসের ট্যুরে যাওয়া বাদ দিয়েছিলাম। কেন জানো? সেখানে গেলে 1 সপ্তাহ মতো তোমাদেরকে না দেখে থাকতে হবে, এইভাবে যাইনি। কিন্তু নিয়তে এখন আমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে সেখানে তোমাদেরকে কাউকে দেখতে পারবো না। আমার বলা কথাগুলো শুনে মিমির কলিজায় রক্ত ক্ষরণ হতে লাগলো। মিমি কোনোভাবেই নিজেকে শান্ত রাখে, কিন্তু কথা বলতে পারছে না। চোখ থেকে শুধু অঝোর ধারায় জল ফেলছে। দেখে আমি বলে উঠলাম, মিমি তুমি কেন কান্না করো? তাছাড়া তোমাকে খুব শক্ত হতে হবে, কত দায়িত্ব পড়বে তোমার উপর।
এইসব কিছু তোমাকে একা সামলে নিতে হবে। ব্যাস মিমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো আর বলতে লাগলো, প্লিজ আর এসব বলে আমাকে কষ্ট দিও না, এমনিতে অনেক কষ্টের মধ্যে রয়েছি। বাস্তবকে যে মেনে নিতেই হবে এ কথা বলতেই আমারও চোখের পানি অঝোরধারায় পড়তে লাগলো। মিমি আমার এমন অবস্থা দেখে বলতে লাগলো, তুমি আর এক ফোঁটা চোখের জল ফেলতে পারবে না। এই বলে মিমি তার স্বামীর চোখের পানি মুছে দিল। আমি তো চোখের জল ফেলতে চাই না, তারপরও কেন জানি আটকাতে পারি না। কে কি বললো না বললো সে নিয়ে তুমি এত ভেঙে পড়লে চলবে না, তোমাকেও শক্ত হতে হবে। হ্যাঁ, চেষ্টা করব। কদিন ধরে ঈশানকে ভালোভাবে দেখছি না যে। ঈশান মার কাছে আছে। মিমি, তুমি অনেক চালাক হয়ে গেছো, তাই না? চালাক হয়েছি মানে? এখন থেকে ঈশানকে আমার কাছ থেকে আলাদা করে অভ্যাস করাচ্ছ, যাতে ওখানে গিয়ে আমি না দেখতে পারি। তুমি সব কি বলছো? আমি বুঝতে পারছি তোমরা সবাই এখন আমাকে পর ভাবতে শুরু করেছো। কি সব অলক্ষণে কথাবার্তা বলছো? ডাক্তার তোমার মন মানসিকতা ভালো নেই দেখে ঈশানকে একটু সরিয়ে রেখেছি। তুমি ভালোই করেছো। কি দরকার এত মায়া বাড়ি? যে মানুষটা এই পৃথিবীতে কিছুদিনের অতিথি মাত্র, তার কাছ থেকে সন্তানকে আড়াল করাই ভালো। মিমি আমার কথাগুলো সহ্য করতে না পেরে চিৎকার মেরে বলতে লাগলো, হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে এই কেমন বিপদে ফেলে দিলে। এক না পারছি জোরে কান্না করতে, আর এক না পারছি তাকে সান্ত্বনা দিতে। মিমি এসব বলে মাথা হাঁটুর উপর রেখে কান্নায় ভেঙে পড়ল। মিমির এমন অবস্থা দেখে বললাম, মিমি এদিকে তাকাও। এই বলে মিমির চোখের জল মুছে দিলাম। মিমি কোনো কথা না বলে তার মতো কান্না করে যাচ্ছে। মিমি, কেন একটা খারাপ মানুষের জন্য কান্না করছো, যে মানুষটা তোমার লাইফ শেষ করে দিয়েছে? আমি তো অতীতের কথাগুলো ভুলে গিয়েছি, তাহলে এখন এসব বলছো? তুমি ভুলে গেলেও উপরে একজন যে ঠিকই আছেন, তিনিই তো সব করছেন। নয়তো কি আর আমার এমন রোগ হয়? জানি না কার অভিশাপে আমার ভাগ্যে এমন রোগ হয়েছে। তুমি থামবে প্লিজ? দেখলে তো পাপ করার শেষ পরিণতি কি হয়। তারপরও তোমার কাছে আমার ক্ষমা চাইতে হবে। কি ক্ষমা করবে না আমাকে? জানি না সত্যি কথাটা বললে তুমি কেমন রিয়াক্ট করবে, কিন্তু না বলে থাকতে পারছি না। সমস্যা নেই, তোমার যা বলার আজ বলে ফেলো। একটা সময় আমিই তোমাকে অনেক অভিশাপ দিয়েছি, কিন্তু কখনো কল্পনাও করতে পারিনি যে তার পরিণতি এমন হবে। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আর কখনো তোমাকে অভিশাপ দিব না। মিমি এই বলে কান্নায় ভেঙে পড়ল। কথাটা শুনে বুকের পাশে কেমন জানি চিনচিন ব্যথা করতে শুরু করলো। আর নিজেকে কোনো রকম সান্ত্বনা দিয়ে মিমিকে বললাম, তুমি উচিত কাজটাই করেছো। তোমার জায়গায় অন্য কেউ থাকলে সেও হয়তো এমন অভিশাপই দিত। যাই হোক, মহান আল্লাহ তাআলা তোমার কথা শুনেছে। এখন তোমাকে ছাড়াও যে আমি বাঁচতে পারবো না, বড্ড ভালোবেসে ফেলেছি তোমায়। মিমি, আজ আমিও অনেক খুশি, নিজের করা পাপের ফল পাচ্ছি। কিন্তু একটা কথা ভেবে নিজের মনকে সান্ত্বনা দিতে পারছি না। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আর কখনো তোমাকে অভিশাপ দিব না, কথা দিচ্ছি। এখন এসব বলে কি হবে? তোমার কথা তো মহান আল্লাহ তাআলা লিখেই ফেলেছেন। হঠাৎ মিমি আমাকে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি কখনো ভাবিনি আমার বলা কথাগুলো এমন সত্যিতে রূপান্তরিত হবে। তাছাড়া আমিও যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমার কি হবে। আজ মিমির অভিশাপ দেওয়ার কথা শুনে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব করতে লাগলো। শুধু একটা কথা ভেবে খারাপ লাগছে, এত কিছু পরেও মিমি আমাকে অভিশাপ দিয়েছে। এসব ভেবেই মিমিকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলাম, এখন মিথ্যে ভালোবাসার কথা বলে কি হবে? তোমার সঠিক বিচার তো পেয়ে গেছো। হঠাৎ আমার কাছ থেকে এমন কথা শুনে অবাক হয়ে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। যেই আমার কাছে কথা বলবে ঠিক তখনই তার কথা না শুনে বাইরে চলে আসলাম। আজ নিজেকে বড় অসহায় লাগছে। মিমি এত কিছুর পরও কেমনে আমাকে অভিশাপ দিয়েছে সেটা ভাবতেই কেমনে জানি বুকটা ফেটে যাচ্ছে। তাহলে মিমি আমাকে সত্যিকারের ভালোই বাসে না, এসব ভাবতেই মনটা আরও খারাপ হয়ে গেল। হঠাৎ ফোনটা বেজে উঠল। লক্ষ্য করলাম মিমি ফোন দিয়েছে। সেটা দেখে কেমন জানি তার প্রতি রাগ উঠে গেল। ব্যাস, তারপর কোনো কিছু না ভেবে ফোনটা কেটে দিলাম। এভাবে আরও কয়েকবার ফোন দিল। ব্যাস, তারপর বিরক্ত হয়ে ফোন অফ করে রেখে দিলাম। অনেকদিন হয়ে গেল বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না। ভেবেছিলাম সব ছেড়ে শুধু নিজের পরিবার নিয়ে থাকবো, কিন্তু নিয়তি যে আমাকে থাকতে দিচ্ছে না। বন্ধুদের সাথে শেষবারের মতো ঘোরাঘুরি করে বাড়িতে ফিরলাম রাত 10টায়। দরজা একবার নক করতে মিমি এসে খুলে দিয়ে বলতে লাগলো, সারাদিন কোথায় ছিলে, আর কতবার ফোন দিয়েছি সেটা কি একবারও দেখোনি? মিমির কথায় কর্ণপাত না করে আমি আমার মতো রুমে যেতে লাগলাম। কি দরকার তার সাথে কথা বলে? সে তো আর আমাকে ভালোবাসে না। এখনও তো আমার খারাপ অবস্থা দেখে করুণা করছে। এইভাবে বিছানায় এসে গায়ে এলিয়ে দিতে মিমি বলে উঠল,
আজ ফ্রেশ না হয়ে শুয়ে পড়লে যে? আচ্ছা দাঁড়াও, তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে মিমি খাবার আনতে গেল। বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে এসে বলতে লাগলো, এই নে খেয়ে নাও। কি হলো, কখন থেকে আমি একাই কথা বলে যাচ্ছি, কিছু বলছো না যে? মিথ্যে ভালোবাসার নাটকটা এবার বন্ধ করো। এ কথা বলাতে মিমি নিমিষেই চুপ হয়ে গেল। আর হ্যাঁ, আমাকে করুণা করার কোনো দরকার নেই। তুমি চেয়েছিলে আল্লাহ যেন আমাকে এমন শাস্তিটা দেন, আজ তো আমি পেয়ে গেছি। তোমার তো খুশি হওয়ার কথা। আল্লাহ তাআলা তোমার ডাক শুনেছে। শুকরিয়া আদায় করো যেন আরও তাড়াতাড়ি তোমাদের চোখের সামনে থেকে আড়াল হতে পারি। চুপ করো প্লিজ। ভুল তো কিছু বলেনি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে এখন মন থেকেই ভালোবাসি। অতীতে হয়তো তোমাকে ঘৃণা করেছি, কিন্তু এখন তোমাকে মনে প্রাণে ভালোবাসি। মিথ্যা, সব কিছু মিথ্যা। সত্যিই বলছি, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। আমি থাক আর মিথ্যা বলে মায়া বাড়িও না। এই বলে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম কে জানে আমার গায়ে হাত রেখে বলছে,